দীপ্ত টিভি সাপ্তাহিক আয়োজন নিটোল টাটা বিজ ট্রেন্ডসে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ মামুন। গত 18 এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হয়েছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024। আজকের বিজ ট্রেন্ডসে আমরা কথা বলবো প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনী 2024 নিয়ে। আমার সাথে অতিথিরা রয়েছেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের এই পর্বে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, আছেন আমাদের সাথে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রেয়াজুল হক এবং আরও রয়েছেন কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী জাহিদুল হাসান। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করব, তার আগে চলুন গত 18 তারিখে এই সেবা সপ্তাহ এবং প্রদর্শনীর উদ্বোধনী পর্বের উপর একটি প্রতিবেদন একসাথে দেখে আসি। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশুপালনে উদ্বুদ্ধ করতে শুরু হলো প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024। রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে 2 দিনের এই প্রদর্শনীর আয়োজন করা হয়। বিভিন্ন উপজেলা থেকে উন্নত জাত ও অধিক উৎপাদনশীল গাভী, মহিষ, ছাগল সহ অন্যান্য পোষা প্রাণী প্রদর্শনীতে স্থান পেয়েছে। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করবেন। পরে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, খাদ্য নিরাপত্তার সাথে পুষ্টি নিশ্চিত করতে কাজ করছে সরকার। যতটুকু উৎপাদন বেড়েছে তা দেশের কৃষি গবেষণার ফল। দেশের অর্থনীতিতে প্রাণী সম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে সরকার প্রধান বলেন, মৎস্য থেকে শুরু করে সব পশুখাদ্য যেন নিরাপদ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে কোরবানির সময় এই যে রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে কোরবানি করাটা, এটা আমাদের বন্ধ করতে হবে। পশুর কিন্তু খালি মাংসটাই খাবার না, তার হাড়, রক্ত, চামড়া এবং বর্জ্যগুলিও কিন্তু কাজে লাগে। প্রতিটি জিনিস মূল্যবান। আমরা যদি সেগুলি যথাযথভাবে সংগ্রহ করে সেগুলি প্রক্রিয়াজাত করতে পারি, সেগুলো আমাদের অনেক কাজে ব্যবহার হয়। আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন, এক্ষেত্রে প্রাণী সম্পদ খাত আদর্শ হতে পারে। যে গরু পালা যে শুধু রাখাল একটা লাঠি নিয়ে যাবে তা নয়, শিক্ষিত মানুষ মাথাল না দিয়ে হ্যাট পরে তারাও কিন্তু এই খামার চালাতে পারবে। কাজে এই উৎসাহটা দরকার। আমি চাই বেসরকারি খাত এগিয়ে আসুক। আমি বেসরকারি খাতকেই উদ্যোক্তা হিসেবে দেখতে চাই, সব রকম সহযোগিতা করতে চাই, এবং তারা এর ফলে আমার দেশের মানুষের কর্মসংস্থান বাড়ুক, সেটাও আমরা চাই। পরে প্রধানমন্ত্রী প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। কাজী ফার্মসের স্টলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিচালক কাজী জাহিন হাসান। এ সময় প্রধানমন্ত্রীকে একটি মুরগির বাচ্চা উপহার দেন তিনি। কেন্দ্রীয়ভাবে ঢাকায় হলেও 64টি জেলার 466টি উপজেলাতেও একযোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি আমরা দেখলাম এবং উদ্বোধনী পর্বে অনেক দিক নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রীর এবং আশাবাদের কথা দেখলাম। আমরা একটু বুঝতে চাই যে বাংলাদেশে যখন আমরা প্রাণী সম্পদের কথা বলি, বিশেষ করে কোথায় আছি এবং এই ধরনের আয়োজন সেবা সপ্তাহ এবং প্রদর্শনীর ভেতর দিয়ে আমরা আসলে কি লক্ষ্য অর্জন করতে চাইছি। জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। না, আসলে স্বাধীনতার পর থেকে যদি এই পর্যন্ত সময়টা আমরা বিবেচনা করি, প্রাণী সেক্টর এবং মৎস্য সেক্টর, বৃহদাংশে কৃষি খাত একটি ব্যাপক পরিবর্তন হয়েছে। আমরা প্রায় আত্মনির্ভরশীল হয়েছি। আপনি জানেন যে খাদ্য উৎপাদন প্লাস মৎস্য উৎপাদন এবং মাংস উৎপাদনে এবং ডিম উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ। দুধ উৎপাদনে আমরা সামান্য একটু পিছিয়ে আছি, কিন্তু প্রায় পৌঁছে গেছি, কারণ আমাদের এই শিল্পতাতে দুধের অবস্থান বাদ দিলে বাকি ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ। সুতরাং একটা 17 কোটি জনপদের একটা বিরাট জনগোষ্ঠীকে, যেখানে প্রতিনিয়ত জমি কমছে, মানুষের রুচি ক্রয় ক্ষমতা বাড়ছে, তৎসত্ত্বেও যে এটা বিরাট জনগোষ্ঠীকে পুষ্টির যোগান দেওয়া, নিরাপদ আমিষের যোগান দেওয়া, আমরা নিজের
উপর নির্ভর করে এটা করছি। আমাদের এখন এই খাতে কিন্তু আমাদের কোনো আমদানির এখন প্রয়োজন হয় না বা আমদানি নেই। আপনি দেখবেন যে গত কয়েক বছরে আমাদের কিন্তু কোরবানির সমস্ত পশু কিন্তু আমরা নিজেরাই যোগান দিয়েছি। এমনকি গত বছর কিছু অতিরিক্ত পশু রয়ে গেছিল। সুতরাং এক্ষেত্রে কর্মসংস্থানের বিষয়টি আরও ব্যাপক। আপনি যদি চিন্তা করেন যে মাঠ পর্যায়ে, গ্রামে, এমনকি শহরে ছোট ছোট অনেক খামার তৈরি হয়েছে, এটা বিরাট উদ্যোক্তা শ্রেণী তৈরি হয়েছে। বেসরকারি খাতে এটা বিরাট কর্মসংস্থান। একই সাথে বড় আকারে কিন্তু বড় বড় শিল্প কারখানা গড়ে উঠেছে। এই যে আপনারা কাজী ফার্মস দেখেছেন বা প্যারাগন দেখেছেন বা আরও অনেক বড় বড় চিটং কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক, এগুলো এখন শিল্পে পরিণত হয়েছে। অত্যন্ত আধুনিক যন্ত্রপাতি সেখানে ব্যবহার হচ্ছে। এখন আমাদের এই উৎপাদিত পণ্য, বিশেষ করে ফাইনাল প্রোডাক্ট, নানান প্যাকেটে, মোড়কে এখন বাইরে 13টি দেশে এখন রপ্তানি হচ্ছে। তো আমাদের এই জায়গায় একে তো দেশের জিডিপিতে এটা বড় ভূমিকা রাখছে, কর্মসংস্থানে বড় ভূমিকা রাখছে এবং উদ্যোক্তা শ্রেণী হচ্ছে। প্লাস এটার যে একটা বিরাট শিল্প হিসাবে আমরা এই যে ফিডের, পশু শুধু না, পশু বা প্রাণী না, এর সাথে যে সংযুক্ত ফিড আছে, এই ফিডটাও একসময় পুরোপুরি দেশের বাইরে থেকে আনতে হতো। এখন আমরা গত কয়েক বছরে কৃষিক্ষেত্রের অভাবনীয় সাফল্যের প্রেক্ষিতে মৎস্য এবং এই যে প্রাণী সম্পদের পোলট্রি বা এবং কি গরু ছাগলের ডেয়ারিতে এই যে বিরাট পরিমাণ খাদ্য, ওষুধ, ভ্যাকসিন, এগুলো আমরা নিজেরাই যোগান দিচ্ছি এবং আমাদের প্রাইভেট সেক্টর এখানে একটা বড় ভূমিকা পালন করছে। সুতরাং এখানে সরকার সঙ্গত কারণেই পলিসি সাপোর্ট দিবে, ইনসেন্টিভস দিবে, রেগুলেটিং, মনিটরিং করবে। তা আমরা মনে করি যে প্রাইভেট সেক্টর একটি মানে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। যদি এখানে আরও অনেক উন্নয়নের সুযোগ আছে, এই সেক্টরটি আরও অনেক বড় হওয়ার সুযোগ আছে। এখন আমাদের সামনে হাতছানি হলো ইন্টারন্যাশনাল মার্কেট, প্লাস আমাদের নিজস্ব চাহিদা, আমাদের বৈচিত্র্যময় এই খাদ্য, যে খাদ্যটা আমরা তৈরি করছি বা হচ্ছে, সেটাকে যদি আমরা নানান এই যে নাগেট করছি, মিটবল করছি, অন্যান্য প্রোডাক্ট, এমনকি আজকে দেখলাম সাবানও করছে। তো এরকম যদি পণ্যের বৈচিত্র্যকরণ আমরা যদি করতে পারি, দেশের মধ্যে তো আমাদের 17 কোটি লোকের একটা বিরাট মার্কেট। একই সাথে আমরা মনে করি যে বাইরের আমাদের প্রায় 1 কোটি 1.5 কোটি লোক আমাদের বাইরে চাকরি করে, তাদের মার্কেট, প্লাস আমাদের যদি একটা বেশ কিছু ব্র্যান্ড ডেভেলপ করে বহির্বিশ্বে কিন্তু আমাদের বিরাট মানে দেশীয় চাহিদা, দেশীয় কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা, আপনি ত্রিমুখী একটা সম্ভাবনার কথা বলছেন। সেই জায়গায় নিশ্চয়ই পরের অংশে আপনার কাছ থেকে আরও বিস্তারিত শুনবো। আমি ডক্টর মোহাম্মদ রেয়াজুল হকের কাছে সুনির্দিষ্ট করে সেবা সপ্তাহটা আয়োজন এবং একটা চমৎকার স্লোগান দিয়ে আপনারা এবার এটা আয়োজন করছেন, প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ। তো সেই জায়গায় আসলে উদ্যোক্তা এবং পাশাপাশি যারা বিনিয়োগ করছে তাদের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন জনগণকে? বার্তাটা হচ্ছে যে এই প্রাণী সম্পদ তো আলটিমেটলি ভোক্তার জন্য, তার পুষ্টির জন্য একটা নিশ্চয়তা দেয়। আর এটা ব্যবসা যদি বলেন, অন্যদিকে কর্মসংস্থান। আর যদি বলেন যে আপনি নির্ভরশীলতা, যে জিনিসটা প্রতিদিন লাগবে সেটা আমদানি নির্ভর হলে হবে না। ফ্যাশনেবল জিনিস বছরে একবার লাগে, সেটা না হয় করা যায়। যেটা প্রতি বেলায় লাগবে, প্রতিদিন লাগবে, সেটা অবশ্যই আমরা আত্মনির্ভরশীল হতে হবে। তো সেক্ষেত্রে স্যার বলেছেন যে আমরা ডিমে নির্ভরশীলতা নাই, দরকার নাই। আমরা উৎপাদন এখন আমাদের যথেষ্ট, মাংস একই অবস্থা, দুধে একটু পিছনে আছে, সে চেষ্টা করছে ওভারকাম করতে। আর এটা না শুধু, অন্য ক্ষেত্রে আমরা রপ্তানি, আজকে তো দেখেছে, ওই দিন দেখেছিল যে উদ্বোধনের দিন দেখেছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও দেখেছিল যে 13টা দেশে আমাদের প্রোডাক্ট কিন্তু রপ্তানি হচ্ছে। সেটা তো কম না। আমাদের যে আজকে উৎসাহটা বা উদ্বোধনের দিনে যে আমাদের যে বার্তাটা, সেগুলো দিয়ে কিন্তু আমরা ভবিষ্যতে আরও কীভাবে এটা সম্প্রসারিত হয় এবং মানে রপ্তানির জায়গাগুলো আরও কীভাবে প্রসারিত করা যায়, সেটা কিন্তু তাগিদ আমাদের মধ্যে আছে। সুতরাং 18 কোটি ভোক্তার জন্য আমার নিরাপদ আমিষ সরবরাহ করা, এটা একটা দায়বোধ। পাশাপাশি কর্মসংস্থানের নিশ্চয়তা, আরেকটা হচ্ছে রপ্তানি থেকে আমার বৈদেশিক মুদ্রা অর্জন। সেক্ষেত্রে ঢাকার আয়োজনটি সম্পর্কে আমরা জানলাম, কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গায় তৃণমূলে, উপজেলা পর্যায়ে বা সেইখানে আসলে আপনারা কি ধরনের কর্মসূচি নিচ্ছেন, বিশেষ করে আমাদের উদ্যোক্তাদেরকে একটু মোটিভেট করার? আমরা কিন্তু সেবা সপ্তাহ বলেছি, এটা আক্ষরিক অর্থে একটা সপ্তাহ, 5 কর্মদিবস, সেটাই আমরা করি। কেন্দ্রীয়ভাবে আমরা একটা বিফিটিং মানে বড় আয়োজন করেছি, কিন্তু একই জিনিসের রেপ্লিকা আমরা প্রতিটা উপজেলা, 466 উপজেলা এবং পার্বত্য জেলার 3টি জেলায়, সেটা কিন্তু সেটা
আমরা করেছি এবং সেক্ষেত্রে কিন্তু গল্পগুলো একই রকম থাকবে। লোকালি যে জাত উন্নয়ন হয়েছে, বিভিন্ন ভ্যারাইটি আসছে এবং শিক্ষিত জনগোষ্ঠীটার সাথে সম্পৃক্ত হয়েছে, প্রতিটা জায়গায় তারা নিজস্ব প্রদর্শন করবে। লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আসে তার সাথে সম্পৃক্ত। আপনি যে কাজটা করছেন সে কাজটা নিজের মধ্যে রাখলে হবে না, ডিসিমিনেট করতে হবে, আদার স্টেকসদের সাথে কথা বলতে হবে এবং দেশ এগুচ্ছে, আবার শিক্ষিত জনগোষ্ঠী আসছে, অনেক বিশুদ্ধ উৎপাদন হচ্ছে, অনেক সেফ উৎপাদন হচ্ছে, সেগুলো দৃশ্যমান করা কিন্তু একটা দায়বোধ আমাদের আছে এবং সেই জন্যই আমরা এগুলো করেছি এবং পাশাপাশি 466টা রুট লেভেলে এই জিনিসটা হয়েছে। সুতরাং এটা একটা উৎসব, সেই উৎসবের মধ্যে বার্তা আছে, এগিয়ে যাওয়ার বার্তা, মানুষের পুষ্টি, মানে সফলতার গল্প যেমন রয়েছে এবং পাশাপাশি হাতছানিটাও রয়েছে, যারা সম্ভাবনা আছে, যারা কিছুটা চিন্তা করছে তাদেরকেও আসলে পথ দেখাবে। আসলে পরশুদিনের উদ্বোধনী অনুষ্ঠানে যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এনকারেজ করেছে, এর থেকে বহু শিক্ষিত লোকজন আছে, তারা কিন্তু আকৃষ্ট হবে ইনভেস্ট করতে। একটা মর্যাদার জায়গা এটা, এই একটা বার্তা কিন্তু অনেক। দেখবেন আগামী বছর যখন যাবেন যে গত বছর এনকারেজড হয়ে আমরাও শুরু করেছি, আবার 5 বছর যায় দেখবেন এর থেকে বড় উদ্যোক্তা হয়ে গেছে। এটার একটা কমপ্লিমেন্ট আছে। উদ্যোক্তার কথাটি বলছেন আপনি, ধরুন যারা ক্ষুদ্র উদ্যোক্তা, অল্প পুঁজি নিয়ে, হয়তো আগ্রহ নিয়ে অনেক বেশি, বিশেষ করে তরুণরা এগিয়ে আসেন, এই সেক্টরে ক্ষুদ্র পুঁজি নিয়ে উদ্যোক্তা হওয়া কি লাভজনক? আমি বলবো যে আমাদের সেক্টরে আসতে হলে ছোট উদ্যোক্তা হয়ে আসতে হবে, কারণ এটার যে মানে লায়াবিলিটি এবং ভালনারেবিলিটি হিউজ, এটা কিন্তু সহজ কোনো ব্যবসা না। সুতরাং যারা ছোট থেকেই বড় হয় তারাই সাস্টেনেবল হয়। আপনি ধরেন যদি গল্প বলি, তাহলে আজকে যারা এই পর্যায়ে আসছে তারা ছোট খামার দিয়ে শুরু করেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ইভেন দেন আমরা আজকে দেখে মানে উদ্বোধনী অনুষ্ঠানের দিন আমাদের চট্টগ্রাম থেকে আসা একজন তরুণ কথা বলেছিলেন, তিনি কিন্তু খুব ছোট থেকে বেশ। আমরা সেই গল্পটা জনাব কাজী জাহেদুল হাসানের কাছে আসতে চাই। বেসরকারি খাতের কথা বলা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীও সেদিন উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন বেসরকারি খাতকে এগিয়ে আসতে। বাংলাদেশের অন্যতম এই ক্ষেত্রে আমরা বলবো কাজী ফার্মস গ্রুপ। কিভাবে আপনাদের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল এবং সেই পথ চলাটা কেমন ছিল আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছেন? ধন্যবাদ। এই অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মাধ্যমে অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হলো এবং অনুষ্ঠানের যে নাম প্রাণী সম্পদ সেবা সপ্তাহ, এই নামটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এখানে যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশে এই খাতে যে অভাবনীয় উন্নতি হয়েছে গত কয়েক বছরে, তার পিছনে কিন্তু সরকারি খাত এবং বেসরকারি খাত, তাদের এই সহযোগিতার ফলে এই জিনিসটা হচ্ছে। তো বেসরকারি খাতে আমরা যেমন উৎপাদনের দিকে বেশি এগিয়ে গেছি, কিন্তু এর সাথে অনেক সেবার প্রয়োজন এবং সেই সেবাটা কিন্তু আমরা সরকারের প্রাণী সম্পদের অধিদপ্তর এদের কাছ থেকে কিন্তু আমরা পাই এবং এখানে যে এক্সপার্ট লোক বল যেটা দরকার হয় সেটা কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরে সেরকম নাই যতটা সরকারের অর্গানাইজেশনের মধ্যে আছে। তো এটা একটা দিক। এছাড়াও আমরা সবসময় সরকারের এই অধিদপ্তর থেকে সবসময় অত্যন্ত সমস্ত দিকে সহযোগিতা পাচ্ছি। আমি একটু পুরনো একটা ঘটনা একটু এখানে উল্লেখ করতে চাই। এই ঘটনাটা হচ্ছে বোধহয় 2001 সালের। এই সময় আইয়ুব কাদরি ছিলেন সচিব। তো আমরা তখন বাংলাদেশের মাত্র পোলট্রির যাত্রা শুরু হয়েছে এবং আজকে যেমন আমরা সপ্তাহে 1.5 কোটির বেশি বাচ্চা উৎপাদন করি, তখন মাত্র 1 লাখ বাচ্চা এরকম উৎপাদন হতো। কিন্তু দেশের তখন নতুন শুরু হয়েছে, তখন চাহিদা ওরকমই ছিল, কিন্তু এর মধ্যে আবার মধ্যে মধ্যে আমদানি হতো। তো আমদানি একটা বড় সংখ্যা আমদানি হলে আমাদের যে আমরা দেশীয় যারা উৎপাদক ছিলাম তাদের একটা বিপদের কারণ হতো। তো এই সময় আমরা আইয়ুব কাদরি সাহেবের কাছে গিয়ে বললাম যে আমরা তো এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু এই যে বাইরে থেকে আমদানি হয়ে তো আমাদের একটা অস্থিরতার সৃষ্টি হচ্ছে। আপনার কাছে আমাদের অনুরোধ যে আপনি আমদানি বন্ধ করেন, আমাদেরকে অর্থাৎ দেশীয় শিল্পকে সুরক্ষা দেন। এবং উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে আমদানি বন্ধ করে দিলেন এবং তারপর থেকে আমাদের দেশে আমি বলবো যে বিদ্যুৎ গতিতে এটা তো দৃশ্যমান এখন বাংলাদেশে সেই জায়গায়। আমরা সেই 1 লক্ষ থেকে এখন
সপ্তাহে 1.5 কোটির বেশি, প্রায় 2.25 কোটি বাচ্চা উৎপাদন করি এবং অত্যন্ত উচ্চমানের আন্তর্জাতিক মানের অনেক উঁচু একটা জায়গাতে আমাদের পোলট্রির কোয়ালিটি কিন্তু আছে এবং কিছু কিছু প্রতিবেশী দেশের চেয়ে আমাদের কোয়ালিটি কিন্তু অনেক। সেই জায়গায় নতুন যারা বিনিয়োগকারী উদ্যোক্তা তাদের জন্য কি আপনি মনে করেন, নিশ্চয়ই আপনারা একটা লম্বা সময় পার করে এসেছেন অনেক চড়াই উতরাইয়ের ভেতর দিয়ে, এখন একটা আমরা বলবো যে স্থিতিশীল একটি অবস্থা রয়েছে, কিন্তু নতুন বিনিয়োগকারীর জন্য কি এই সেক্টরটার সম্ভাবনা দেখেন আপনি? হ্যাঁ, নিশ্চয়ই, কারণ এই সেক্টরের গ্রোথ কিন্তু দুটো জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে পপুলেশন গ্রোথ আর একটা হচ্ছে ইনকাম গ্রোথ, এবং দুটা মিলে আমাদের দেশে এর বাৎসরিক বৃদ্ধি প্রায় 15% কাছাকাছি। সেটা কিন্তু কম না, কিন্তু একটা বিশাল সংখ্যা। এবং এই 15% এই যে গ্রোথটা, এই গ্রোথের জন্য যে ইনভেস্টমেন্ট দরকার হয় এটা কিন্তু বিশাল, এটা বিশাল। এবং এই ইনভেস্টমেন্টগুলি নতুন উদ্যোক্তাদের কাছ থেকেও আসবে, যারা পুরনো উদ্যোক্তা আছে তাদের কাছ থেকেও আসবে, এবং বাইরে থেকে, দেশের বাইরে থেকেও বিনিয়োগ আসবে। এটাই মানে হওয়া দরকার, এবং সেরকম দেশের বাইরের বিনিয়োগ আমরা দেখছি, সম্ভাবনার জায়গাটা দেখছেন। আমরা নিশ্চয়ই আরেকটু কথা বলবো এখানে কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা, এবং সামনের জায়গাগুলোতে বিশেষ করে পলিসি ইন্টারভেনশনের জায়গায় কোনো কিছু করার রয়েছে কিনা, যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। তবে একটা বিরতি থেকে ফিরে, দর্শক আপনারা দেখছেন নিটোল টাটা বিজ ট্রেন্ডস। সময় হলো একবার বিরতিতে যাবার, থাকুন আমাদের সাথেই। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত নিটোল টাটা বিজ ট্রেন্ডসে। কথা বলছি প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024 নিয়ে। আমার সাথে অতিথিরা আছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। আগের অংশে আপনি বলছিলেন যে এই জায়গাটা কর্মসংস্থানের কথা বলছিলেন, দেশীয় চাহিদা পূরণের কথা বলছিলেন, সম্ভাবনা কথা বলছিলেন রপ্তানির জায়গায়। আমি কর্মসংস্থান নিয়ে একটু কথা বলতে চাই। আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশের ভেতর দিয়ে যাচ্ছি। আমাদের তরুণ প্রজন্ম, তাদেরকে এই ধরনের কাজে ইতিমধ্যে আপনারা যুক্ত করেছেন। আরও যদি ব্যাপক মাত্রায় যুক্ত করতে চাই, বিশেষ করে গ্রামাঞ্চলে এবং শহরে, সেই জায়গায় প্রযুক্তি, তরুণ প্রজন্ম, বিনিয়োগ, এই তিনটাকে ঘিরে আপনাদের সামনের দিনের ভিশনটা কি? না, আমরা ঠিকই বলছেন, কারণ আমাদের বাংলাদেশ তো এগোচ্ছে এবং আমাদের অভ্যন্তরীণ চাহিদা বাড়ছে। তা আমাদের প্রাইভেট সেক্টর অলওয়েজ ভেরি স্মার্ট, তারা মার্কেটকে রিড করে। তো যেহেতু দেখছে যে তাদের সামনে অনেক গুড এক্সাম্পল আছে, তো আজকালকার কিন্তু অনেক এডুকেটেড ছেলেরা কিন্তু চাকরির পিছনে যাচ্ছে, বটে কিন্তু একটা বড় অংশ এখন উদ্যোক্তা হওয়ার জন্য আগ্রহ তৈরি হয়েছে। এবং বাংলাদেশের মিডিয়ার কারণে, বিশেষ করে কৃষিভিত্তিক, প্রাণী সম্পদ ভিত্তিক প্রোগ্রামগুলো দেখছে, মিডিয়াতে আলোচনা হচ্ছে, ওদের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা বা আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে না, এখানে পাওয়া যাবে। প্রযুক্তিগুলো এখন সহজলভ্য। এই যে বললেন ডে ওয়ান চিক্স, এটা এখন আগে ইম্পোর্ট করতে হতো, সহজলভ্য ফিড এখন তাদের হাতের নাগালের মধ্যে। আর আমরা যেটা করছি, আমাদের একটা বড় প্রোগ্রাম আছে এলডিডিপি প্রকল্প, সেই প্রকল্পের আওতায় আমরা প্রচুর লোককে ট্রেন করছি এবং অনেককে উপকরণ দিচ্ছি সো দ্যাট, অর্থাৎ আমরা কিছু দিচ্ছি, তুমি কিছু দিয়ে দাঁড়িয়ে যাও। তো এই দুটো কাজ আমরা করছি। এটা সারা দেশেই হচ্ছে? সারা দেশেই। এটা একটা বড় প্রকল্প, বিশ্বব্যাংকের সহায়তায় একটা বড় প্রকল্প আমরা এটা করছি। সুতরাং আমরা বললাম এডুকেট করছি, কন্টিনিউয়াসলি অ্যাওয়্যার করছি এবং কিছু ইনসেন্টিভ দিচ্ছি, ক্যাপাসিটি বিল্ড করছি। এটা একটা জিনিস। বাংলাদেশে এই মুহূর্তে ইয়াং ডিভিডেন্ড যেটা বলছেন, ডিভিডেন্ড মানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা বলছেন, ছেলেরা এখন মিডিয়ার কারণে বা প্রযুক্তির কারণে বা আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে একদম ভেরি আপডেটেড। তারা কোন ব্যবসাতে কী ধরনের চ্যালেঞ্জ আছে, কোথায় প্রফিট আছে, কোথায় লস আছে, কোথায় চ্যালেঞ্জ আছে। এবং আমাদের একটা ওই টেকনোলজির ভিত্তিক একটা অ্যাপস বা প্ল্যাটফর্মও আছে, সেখানে তারা কথা বলতে পারে। এই যে আমরা আজকে যারা বড় বড় উদ্যোক্তারা দেখছেন আপনি, তাদেরকে কিন্তু আমরা পর্দার অন্তরালে আমরা কিন্তু সবসময় তাদেরকে পরামর্শ দিই, তাদের খামারগুলো পরিদর্শন করে। আমাদের একটা প্রোগ্রাম আমরা করেছি যে এখন মোবাইল আমাদের ক্লিনিক হয়েছে। অর্থাৎ আগে ডক্টরের কাছে যেতে হতো, এখন আমরা এই ক্লিনিকগুলো এই প্রকল্পের আওতায়
ওখানে ডক্টর থাকবে, পশু ডাক্তার যাকে বলি বা প্রাণী সম্পদ ডাক্তার, তারা এখন শিডিউল করে প্রতিদিন বিভিন্ন এলাকায় যায়। অর্থাৎ যারা নতুন খামার করেছে, নতুন খামারিদের কিন্তু অনেক চ্যালেঞ্জ, সাহস করে আসা, একটু একটু করে শুরু করা, তো তাদেরকে নানান রকম সার্ভিসটা দেয়। সার্ভিসটা এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট। কারণটা হলো উপকরণের সহজলভ্যতা হয়েছে, কিন্তু যদি এটার জন্য যে নেসেসারি সার্ভিসটা আছে, বিশেষ করে ভ্যাকসিনেশন, ভিটামিন দিতে হবে, কোন সময় কোনো অসুখ হলে কী প্রতিকার করতে হবে, কারণ এটা যদি ঠিক সময়ে পায় তাহলে কিন্তু যারা ব্যবসাতে আসছে তারা উৎসাহিত হবে বা আত্মবিশ্বাস পাবে। এইগুলো একটা বড় ইম্পর্টেন্ট। আমাদের চ্যালেঞ্জের জায়গাটা আসলে ওই জায়গায় যে এই ছেলেগুলোকে তাদের এই সার্ভিসটা, ওই যে শুরুতেই আমরা বলি, তাদেরকে এই সার্ভিসটা অ্যাভেলেবেল করা, একদম নেক্সট ডোরে নিয়ে যাওয়া। আরেকটা হলো তাদেরকে মার্কেটের সাথে লিঙ্ক করে দেওয়া, কারণ মার্কেটে যদি তারা একটা গুড মেসেজ বা রেসপন্স না পায় তাহলে সে প্রথমেই নিরুৎসাহিত হয়ে যাবে এবং এই ঝুঁকিটা সে একবার দুবার এই এটা নিতে পারবে না, ইকোনমিক্যালি তার জন্য ভায়াবল হবে না। সেজন্য আমরা সবসময় পরামর্শ দিই যারা ছোট উদ্যোক্তা আছে যে তোমার অভিজ্ঞতা নাই, শুরু করছো, প্রথমে ছোট আকারে শুরু করো, দেন আস্তে আস্তে তোমার অভিজ্ঞতা সমৃদ্ধ হবে, তুমি আস্তে আস্তে এক্সপান্ড করো। সুতরাং ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যদি বলেন, বাংলাদেশে আপনি গ্রামে গিয়ে দেখবেন অসংখ্য মুরগির খামার, ছোট ছোট অসংখ্য ডেয়ারি ফার্ম বলতে যে একদম কয়েক হাজার গরু তা না, অনেকে 8-10টা গরু নিয়ে, অনেকে 4টা গরু নিয়ে শুরু করেছে, ছোট একটা পুকুরে মাছের চাষ করছে। রাইট। তাহলে এগুলো বাংলাদেশের জন্য একটি খুব শুভ লক্ষণ। আপনি গত এই সরকারের আমলে আমরা মাংস, ডিম, দুধ উৎপাদনে কোনো 4 গুণ, 5 গুণ, 7 গুণ আমরা অর্জন করেছি। এটা জানতা কথা না, এটা কিন্তু প্রাইভেট সেক্টরই করেছে। ছোট ছোট এখানে বড় বড় উদ্যোক্তাদের যেমন ভূমিকা আছে, ছোট উদ্যোক্তাদের অনেক ভূমিকা, অনেক বিরাট, এবং সেটা আছে এখানে। এবং সরকার এবং বেসরকারি যে যৌথ উদ্যোগের কথা বলেছেন সেটিও নিশ্চয়ই একটা বড় ভূমিকা রেখেছে। আমরা এটি নিয়ে কথা বলবো। একটা বিষয় নিয়ে অনেকেই দর্শকরা জানতে চান বা আগ্রহের জায়গা থাকে যে একটা সময় তো ছিল এই ধরনের কাজগুলোকে অর্থনৈতিকভাবে লাভবান হলেও সামাজিকভাবে একটু অন্যভাবে দেখা হতো, সেই দৃষ্টিভঙ্গিটা কি পরিবর্তন হয়েছে কিনা? এটা এখন ইতিহাস। এখন শিক্ষিত লোক আসছে, ভালো ইনভেস্টর, বড় ইনভেস্টর। শুনেন, সারা পৃথিবীতে কৃষির ব্যবসা বা কৃষির সাথে ইন্ডাস্ট্রি, এটা কিন্তু বড় ব্যবসা। আর এর মধ্যে লাইভ স্টক আরও বেশি সোফিস্টিকেটেড, এবং সিভিলাইজেশনের একটা নির্ভরশীলতা কিন্তু লাইভ স্টক ডেভেলপমেন্ট। যে দেশ লাইভ স্টকে ডেভেলপ, সে দেশ কিন্তু সিভিল। আপনি হল্যান্ড বলেন, স্ক্যান্ডিনেভিয়া, অল দ্য কান্ট্রি, ইভেন দেন ইউকে বলেন, তারা কিন্তু লাইভ স্টক রেয়ারিংয়ে স্মার্ট, তারা কিন্তু জাতি হিসেবে স্মার্ট। শিক্ষিত কেন? এখানে তো শুনেন, ওই যে লেখাপড়া করে বা এসে করে, এটা স্কলারশিপ দেয় হলো ফার্মার্স অ্যাসোসিয়েশন। পিএইচডি করবে, সেক্ষেত্রে ফার্মার্স অ্যাসোসিয়েশন তার স্কলারশিপ দেয়। সে যখন ডিফেন্ড করে, অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ওখানে থাকে, তারা স্যাটিসফাই করে। সুতরাং এইখানে যারা ইনভেস্ট করে তারা অবশ্যই শিক্ষিত, অবশ্যই তারা ইনোভেটিভ, এবং তারাই কিন্তু রাষ্ট্রকে নারিশ করে, তারা রাষ্ট্রকে সমৃদ্ধ করে। বাংলাদেশে কিন্তু সে যাত্রা আরও আগেই শুরু হয়েছে। এখন আর সেটা কোনো আইডেন্টিটি ক্রাইসিস, এটা মোটেও না, বরং এটা আরও বড় বিজনেস এবং প্রেস্টিজিয়াস বিজনেস, এবং সেই জায়গায় ইতিবাচক পরিবর্তন। আগের অংশ আলোচনায় যেটি এসেছে যে সার্ভিসের ক্ষেত্রে এবং ইনফরমেশন অন্যান্য ক্ষেত্রে এই যে সরকারি বেসরকারি জায়গায়, সরকারি জায়গাগুলো অনেক বেশি সমৃদ্ধ রয়েছে, যেটি হয়তো সেই সুযোগটা বেসরকারি খাত নিচ্ছে। সেই জায়গায় বাংলাদেশে আমরা কৃষি বিশ্ববিদ্যালয় বলি বা অন্যান্য, আমাদের কি দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে কিনা বাজারের চাহিদা অনুসারে? আমাদের তো দক্ষ জনশক্তি অবশ্যই আছে, এবং আমাদের কিন্তু কয়েক ধরনের কিন্তু রেয়ারিং, যেমন বড় ইনভেস্টর আছে, তারা তাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, সেখানে কিন্তু তারা নিজেরাই কিন্তু এক্সপার্ট কিন্তু করতে পারে। আর আমাদের যারা সার্ভিস প্রোভাইডিং লেভেল, সেটা কিন্তু মাঝারি থেকে ছোটোকে আমরা বেশি গুরুত্ব দিই, এবং সেখান থেকে কিন্তু আবার বড় উদ্যোক্তা হয়ে যায়। তাহলে এই যে মাঝারি থেকে বড় উদ্যোক্তা হইলো, এটার পুরো সার্ভিসটা কিন্তু আমাদের। একসময় খুব বড় উদ্যোক্তা হয়ে গেলে তিনি আর এই পাবলিক সেক্টর থেকে কারো সহযোগিতার দরকার হয়, নিজেই কিন্তু ভেটেরিনারিয়ান রাখে, নিজেই অনেক সময় বাহির থেকেও তারা এক্সপার্ট আনে, তারা করতে পারে। কিন্তু আমাদের দেশে পর্যাপ্ত আছে, এবং এই ধরনের ইন্ডাস্ট্রি চালাতে পারে একেবারে কনফিডেন্স নিয়ে, উইদাউট এনি হেসিটেশন। এই ধরনের কিন্তু আমাদের ক্যাপেবল জনশক্তি আমাদের বাংলাদেশে আছে, এবং সরকারি সেক্টরে রয়েছে। আচ্ছা, পাশাপাশি স্টুডেন্টরাও নিশ্চয়ই এইসব বিষয়গুলোতে পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করছে। আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলো ছাড়াও আমাদের লাইভ স্টক একাডেমি, আমাদের বেশ কিছু একাডেমি কিন্তু আমাদের প্রশিক্ষণ কেন্দ্র আছে, এবং সেগুলো থেকে প্রচুর গ্র্যাজুয়েট বের হচ্ছে।
এবং তাদের অনেকের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তারা শুধু এখন যে শুধু সরকারি সেক্টরে চাকরির জন্য বসে থাকে তা না, ওরা বলে যে না, আমাদের প্রাইভেট সেক্টর আমাদের উপযোগী। এবং অনেকে গ্রামের বাজারে যে মানে ছোট পশু ডাক্তার হিসেবে তার মতো একটা ছোট করে চেম্বারের মতো দোকানের মানে সে একটা সেবা ইউনিট হিসেবে কাজ করছে। রাইট। সুতরাং এই মুহূর্তে আমাদের মানে এই খাতে জনবলের সমস্যা নেই। নিশ্চয়ই। একসময় এনভায়রনমেন্ট কন্ট্রোল সেট করতে বাহির থেকে এক্সপার্ট আনা লাগবে। এখন আমাদের উপজেলা লেভেলে চাকরি করে এরকম অসংখ্য অফিসার আছে, তারা খুবই দক্ষতাটা আমাদের ইতিমধ্যে দেশীয় বাজারে চলে এসেছে। জনাব কাজী জাহিদুল হাসানের কাছে কয়েকটা অন্য আঙ্গিকে একটু প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে চ্যালেঞ্জের জায়গাগুলোতে রয়েছে। আমরা জানি যে বাংলাদেশ একটা মিডল ইনকাম কান্ট্রিতে যাচ্ছে, 2030 সাল নাগাদ বিশ্বের 10ম বৃহত্তম বাজার হচ্ছে, ফলে বিদেশি বিনিয়োগও কিন্তু তাকিয়ে আছে এখানে এই বাজারকে। ফলে দেশীয় উদ্যোক্তা হিসেবে আপনারা যারা এটিকে এগিয়ে নিয়ে এসেছেন এবং বিদেশি বিনিয়োগ, ছোট উদ্যোক্তাদের এক ধরনের সংগ্রাম, এই ত্রিপাক্ষিক একটি জায়গায় সামনের দিনগুলোতে এই সেক্টরকে কি করে স্থিতিশীল রাখা যায় এবং যে প্রবৃদ্ধির কথা আপনি বলছিলেন 10 থেকে 15%, সেটি কি করে ধরে রাখা যায়? উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি খাতকে উৎসাহিত করার জন্য খুব অত্যন্ত উৎসাহব্যঞ্জক কথা বলেছেন, যাতে আমরা অত্যন্ত আনন্দিত। কারণ দুঃখজনক হলেও সত্যি যে অতি সাম্প্রতিককালে পোলট্রির বেসরকারি খাত নানা ধরনের আক্রমণাত্মক ব্যাপারে মানে ভাবে নির্যাতিত বলা যায় না, কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জের মুখে পড়ছে। জি, এবং আমি দুটো জিনিসের কথা বলতে চাই। যেমন আমরা প্রায় 30 বছর যাবৎ ব্যবসা করছি, কোনো সময় পোলট্রি খাতে সিন্ডিকেটের কথা শোনা যায়নি, কিন্তু গত 2 বছর যাবৎ সরকারেরই এক বিশেষ অর্গানাইজেশন থেকে বলা হচ্ছে যে না, পোলট্রিতে সিন্ডিকেট আছে এবং পোলট্রির দাম চাহিদা সরবরাহের উপর নির্ভর করে না, সিন্ডিকেটই সব দাম ঠিক করে। এই কথাটা এর বর্তমান যে আমাদের বাণিজ্যমন্ত্রী, তার আগে যিনি ছিলেন, তিনি বলে গেছেন যে পোলট্রিতে এত হাজার হাজার উৎপাদক, এখানে তো কোনো রকম সিন্ডিকেট হওয়া সম্ভব না। আমাদের মহাপরিচালক মহোদয় বিভিন্ন জায়গায় বলেছেন যে পোলট্রিতে সিন্ডিকেট হওয়াটা সম্ভব না। তারপরেও এ ধরনের কথা এমনভাবে ছড়ানো হয়েছে সরকারের পক্ষ থেকে মিডিয়াতে, যাতে এখন দেশের প্রত্যেকটা লোক প্রায় মনে করে যে পোলট্রিতে বোধহয় কি একটা মানে একটা অনৈতিক ব্যাপার চলছে। তো এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আর একটা জিনিস যেটা মানে বলা দরকার মনে করি, সেটা হচ্ছে যে আমাদের সরকারের প্রতিযোগিতা কমিশন পোলট্রির উৎপাদকদের গণহারে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে বিশাল জরিমানা আরোপ করছেন, যেমন 5 কোটি, 3 কোটি, 4 কোটি এরকম, এবং করছেন সিন্ডিকেটের করার জন্য। এবং যেটা আমরা জানি যে এই কথাটা সত্যি না, পোলট্রিতে কোনো সিন্ডিকেট করা সম্ভবই না। কারণ এতে 1 লক্ষ 1.5 লক্ষর বেশি উৎপাদক সারা দেশের সমস্ত জায়গায় ছড়ানো, তারা কিভাবে সিন্ডিকেট করবে? এবং কাদেরকে তারা জরিমানা করেছেন, যেমন তারা জরিমানা করছেন থাইল্যান্ডের প্রতিষ্ঠান সিপিকে। সিপি সারা দুনিয়ার যত ব্রয়লার উৎপাদক তার মধ্যে বোধহয় 5ম স্থানে আছে। বাৎসরিক প্রফিট, মুনাফা হচ্ছে $2 বিলিয়ন। আর সিপি এখানে বাংলাদেশে সপ্তাহে 3 লাখ 4 লাখ মুরগি বিক্রি করে। এখন সিপির মতন একটা প্রতিষ্ঠানকে বাংলাদেশে সিন্ডিকেট করে 3 লাখ মুরগি বিক্রি করে কি তারা লাভ করার জন্য কি এই দেশে আছে? তারপরে আপনি ধরেন সুগুনা, ভারতীয় প্রতিষ্ঠান, ভারতের সবচেয়ে বড় ব্রয়লার উৎপাদক এবং একটা অত্যন্ত সম্মানিত প্রতিষ্ঠান, যারা ভারতের ব্রয়লার মুরগি উৎপাদনের ক্ষেত্রে এক বিপ্লবের সাধন করেছেন, তাদেরকেও এরকম জরিমানা করা হয়েছে। এবং তারাও মাত্র 3-4 লাখ সপ্তাহে করেন, মুরগি উৎপাদন করেন। সিপির ভারতে বাৎসরিক বিক্রয় হচ্ছে 12,000 কোটি টাকা। তারা এই কয়েকটা পয়সার জন্য কি তারা এখানে বাংলাদেশে এসে সিন্ডিকেট করবেন? তো এই ধরনের যে এই সরকারি প্রতিষ্ঠানের এই ধরনের কর্মকাণ্ড আমাদের জন্য
অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু এছাড়াও এরা এই যে বৈদেশিক যারা ইনভেস্টর যারা আসবেন তাদের জন্য কি বার্তা দিচ্ছেন? এই ধরনের মানে এটা একটা নেতিবাচক প্রভাব সেখানে পড়বে। কিভাবে একজন মানে আসবে? এবং আজকে যদি আজকে এই সুগুনা যদি বাংলাদেশ ছেড়ে চলে যায়, আমাদের মানে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না। তো এই জন্যে প্রধানমন্ত্রী যে কথাগুলি বলছেন প্রাইভেট সেক্টরকে উৎসাহ দিয়ে, উনি অত্যন্ত সময় উপযোগী এই কথাগুলি বলছেন এবং আমরা তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ যে তিনি এই কথাগুলি বলছেন। জি, আমরা নিশ্চয় পরের অংশে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আসলে করণীয় কি, যে প্রধানমন্ত্রী যে আশাব্যঞ্জক কথা সেটিকে আসলে বাস্তবে রূপায়িত করতে হলে কি করার আছে আপনাদের কাছে শুনবো একটা বিরতি থেকে ফিরে। দর্শক, আপনারা দেখছেন নিটোল টাটা বিজ ট্রেন্ডস। সময় হলো আরও একবার বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত নিটোল টাটা বিজ ট্রেন্ডসে। কথা বলছি প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024 নিয়ে। আমার সাথে অতিথিরা রয়েছেন। আগের অংশে বাংলাদেশের প্রেক্ষিতে আসলে কোথায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সম্ভাবনার কথা, কিছু চ্যালেঞ্জের কথা উঠে এসেছে। সামনে এগিয়ে যাবার জন্য আসলে কি করার রয়েছে তাই শুনবো এখন আলোচকদের কাছ থেকে। আমাদের সাথে আছেন কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী জাহিদুল হাসান। জনাব জাহিদুল হাসান, আগের অংশে আপনি বলছিলেন যে এই এগিয়ে যাওয়ার ভেতরেও বেশ কিছু আমাদের পেইন পয়েন্ট রয়েছে, কিছু চ্যালেঞ্জ রয়েছে। তো সামনের দিনগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলছিলেন যে বেসরকারি খাতকেই আসলে এগিয়ে যেতে হবে, সরকার সেখানে সহায়তা করবে। কোন কোন ধরনের জায়গাগুলোতে আসলে আরও বেশি সহায়তা এবং কি ধরনের সহায়তা প্রয়োজন বলে আপনি মনে করেন? এখন বাংলাদেশের এই প্রাণী সম্পদের এই খাতে গবাদি পশু, মাংস এবং দুধ উৎপাদন, ডিম, মুরগি, সব জায়গাতেই অনেক সম্ভাবনা আছে, বিশাল সম্ভাবনা দেখছি। এবং আমাদের দেশের যে দ্রুত অর্থনৈতিক যে আমাদের গ্রোথ হচ্ছে, এটা কিন্তু পৃথিবীর খুব বেশি দেশে হচ্ছে না। এবং তার জন্য আমাদের এই যে কনজাম্পশন অনেক বেড়ে যাচ্ছে। এবং আপনি শুনে আপনার ভালো লাগবে যে আমরা এর মধ্যে দেখছি যে কতগুলি বিদেশি যারা একেবারে মানে টপ লেভেলের ইন্টারন্যাশনাল কোম্পানি, তারা বাংলাদেশ নিয়ে এখন খুব উৎসাহিত এবং আমাদের সাথে যোগাযোগ হচ্ছে। আমেরিকান কোম্পানি, জাপানিজ কোম্পানি, তারা এখানে এসে বিনিয়োগ করতে চাইছেন। এবং তার কারণও আছে, কারণ এখন এত বড় একটা লোক সংখ্যার একটা দেশ, বাজার বড় হচ্ছে এবং হ্যাঁ, বাজার বড় হচ্ছে, ক্রয় ক্ষমতা বাড়ছে। জি, এখন আমরা এই গত 30 বছরে একটা জায়গায় এসেছি। এরপরে আরও অনেক কিছু করার আছে। যেমন প্রধানমন্ত্রী এই প্রসেসিং, মিট প্রসেসিং ইত্যাদি এসব দেখে উনি বলছেন যে এগুলি আরও করা দরকার। এবং ডাইভার্সিফিকেশনের কথা উনি বলছেন, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা বলেছেন। এবং উনি একেবারে ঠিকই বলেছেন যে এই জায়গাতে আমরা মুরগির ডিম উৎপাদন করছি, কিন্তু এইখানে আমরা পিছনে পড়ে আছি, এখানে আমাদের এগিয়ে যেতে হবে। দুধের দিকেও তাই, মাংসের দিকেও তাই, সব দিকেই আমাদের এখন অনেক সম্ভাবনা। বিশেষ করে অর্থনৈতিক যে উন্নতির কারণে যে বাজারের যে সম্প্রসারণ, যেখান থেকে সম্ভাবনার সৃষ্টি হচ্ছে, এছাড়া বিদেশের বাজার কিন্তু আমাদের জন্য খুলে যাচ্ছে। আমরা কিন্তু কাজী ফার্ম থেকে আমরা মুরগির বাচ্চা রপ্তানি করছি, আমরা প্রসেসড ফুড রপ্তানি করছি বিশ্বের বিভিন্ন দেশে, এবং জাপান, অস্ট্রেলিয়া, ইউকে, ফ্রান্স, ইউএসএ, কানাডা, এইসব দেশে যাচ্ছে আমাদের প্রোডাক্ট। আমরা এর মধ্যে শামি কাবাব আছে আমাদের, সেটা মধ্যপ্রাচ্যে আমরা পাঠালাম। তো বিশাল বাজার দেশে এবং দেশের বাইরে, এবং সেই জায়গায় অপেক্ষায় আছে। আপনি চমৎকার একটি প্রসঙ্গ এনেছেন। আন্তর্জাতিক বাজারে দেশীয় চাহিদা তো রয়েছে, ইতিমধ্যে কিছু বাজারের কথা বলেছেন। এই সম্ভাবনাটা কি আরো বড় রয়েছে কিনা আর রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে? হ্যাঁ, আমরা যা দেখি সেটাকে বিশাল একটা সম্ভাবনা দেখছি আমরা।
এর মধ্যে আবার যেটা আপনি বলছিলেন চ্যালেঞ্জের কথা, যেমন এসে থেকে প্রতিযোগিতা কমিশন থেকে আমাদেরকে বলা হয়েছে তাদের লিখিত প্রতিবেদনে যে আপনারা কিছু ফ্যাক্টরি বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে আপনার বাইরে থেকে আমদানি করে নিয়ে আসেন, বাইরে থেকে সুলভ মূল্যে পশু খাদ্য নিয়ে আসেন। এটা অদ্ভুত কথা, কারণ বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছে পশু খাদ্য, তা আমরা কী জন্য আনতে যাব? আমরা কি বাইরে কি সস্তায় পাচ্ছি? আমরা সেটা তো পাচ্ছি না। যদি পেতাম, পশু খাদ্য তো আমদানিতে কোনো বাধা নেই, আমরা তো পেলে তো আমরা নিশ্চয়ই আনতাম। তো যাই হোক, এটা এই জিনিসটা একটা বড় ব্যাপার না, কিন্তু তবুও মধ্যে মধ্যে এই ধরনের জিনিস আমাদের জন্য নিরুৎসাহিত করে। কিন্তু আমরা আমাদের এই আশেপাশের দেশ, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে মালয়েশিয়া, ব্রুনেই, এখানে আমাদের অভ্যাসের মানে সমতা আছে। আর এছাড়া পশ্চিমা দেশগুলিতেও আমাদের, যেমন জাপানে একটা জিনিস, মুরগির একটা জিনিস হয় যেটা হাতে করতে হয়, তো সেই জন্য যেহেতু ওসব দেশে হাতে করা খুব ব্যয়বহুল, হ্যাঁ, সেজন্য আমাদের দেশ থেকে সে একটু যাবে। তো এই জিনিসগুলি আমরা আস্তে আস্তে শিখছি, আস্তে আস্তে শুরু করছি। তার মানে দেশীয় বাজারের বাইরে অপার সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক বাজারেও। জনাব ডাক্তার মোহাম্মদ রেয়াজুল হকের কাছে একটু আসতে চাই যে সেই জায়গায় চ্যালেঞ্জের কথা যেটা আগের অংশে বলছিলেন, যে ক্ষুদ্র উদ্যোক্তা, একজন ক্ষুদ্র উদ্যোক্তা যদি এই সেক্টরে আসতে চান, সেই জায়গায় তাকে আসলে কি কি যোগ্যতাগুলো থাকতে হবে? মাইন্ডসেটের কথা আপনি আগে বলেছেন, ছোট করে শুরু করতে হবে এবং আস্তে আস্তে করে এগুতে হবে, কিন্তু যে কেউ যদি আসতে চায়, ধরুন একজন তরুণ, তার আসলে কিভাবে এগুতে হবে? আপনাদের সাথে বা কিভাবে যোগাযোগ করবে, কোন পর্যায়ে যোগাযোগ করবে? প্রথম কথা হলো স্পেসিফিক এরিয়াতে ট্রেডে তার প্রশিক্ষণ থাকা লাগবে। আবার প্রশিক্ষণ এমন না যে একবার প্রশিক্ষণ নিলাম, তা না, আপনাদের কাছ থেকে নিতে হবে, আমাদের কাছ থেকে। আমরা নানা লেভেলে প্রশিক্ষণ দিই, সুতরাং ওই প্রশিক্ষণটা কিন্তু দরকার। আর সবচেয়ে বড়, উদ্যোক্তা নিজেকে সম্পৃক্ত থাকতে হবে। ইনভেস্ট করে অন্যের উপরে নির্ভরশীল হয়ে সেটা পারবে না। যাদের দিয়ে কাজ করাবে তাদেরও প্রশিক্ষণ, তার নিজেরও প্রশিক্ষণ থাকা লাগবে। পুরো একটা ভালনারেবল বিজনেস, এখানে লাইভ বিজনেস এত সহজ না, খুঁটিনাটি বহু কিছু থাকে। সুতরাং আন্ডারস্ট্যান্ডিংটা যাতে খুবই ক্লিয়ার থাকে এবং অতি বিলাসী যাতে প্রথম থেকে না হয়, চ্যালেঞ্জগুলো যাতে নিতে শিখে এবং আস্তে আস্তে ওই যে স্লো বাট স্টেডি উইন দ্য রেস, এই বিজনেসটাতে কিন্তু এরকম হতে হবে। তা হঠাৎ করে এরকম না, আস্তে আস্তে এগোতে হবে। যারা এইভাবে এগোয় তারা কিন্তু আর কখনো পিছনের দিকে ফিরে তাকাতে হয় না। সুতরাং জায়গাগুলো হলো খুবই স্টেডি এবং প্রশিক্ষণ ছাড়া কোনো কিছু করা যাবে না। আবেগে না, ফেসবুক দেখে কিন্তু ঝাঁপায় পড়া না, বাস্তবভিত্তিক এখানে ইনভেস্টটা হবে, একেবারে বাস্তবভিত্তিক। যেখানে সম্ভাবনা আছে, যে সুযোগ আছে, লোকাল চ্যালেঞ্জার সব নিয়ে কিন্তু ভেবেচিন্তে কাজ এগোতে হবে। একটি বড় জায়গা দেখা যায় যখন নতুন উদ্যোক্তা আসে, ধরুন ছোট একটি পুঁজি নিয়ে, প্রশিক্ষণ অন্যান্য নিয়ে, কোনো এক সময় গেল, এক সিজনে হয়তো তার পুঁজিটি হারিয়ে গেল বা কমে গেল, সেই জায়গায় আর্থিক কোনো রকম সহযোগিতা কিংবা লিঙ্ক করে দেওয়া, সেরকম কোনো কাজ আপনারা করেন? আমরা অহরহ করেছি, সেজন্য আমরা তো নিজেরা অনেক প্রকল্প দিয়ে সহযোগিতা করি, অনেক ধরনের প্রকল্প আছে। আবার আমি যখন ফিল্ডে ছিলাম, আমি সবসময় করেছি ব্যাংকের থেকে ছোট ঋণ দেওয়া। আমাদের যদি তার একটা অভিজ্ঞতা আছে, একটা ব্যাচ হচ্ছে, আমরা সেই অভিজ্ঞতাটাকে পুঁজি করে তাকে দেওয়া যায় এবং এটাকে সে ইউটিলাইজ করতে পারবে, আবার টাকা ফেরত দিতে পারবে। বহু লোক এভাবে ঋণ নিয়েছে। আমাদের যে অবজারভেশন, বেশি টাকা নিয়ে কেউ এটা করছে তা না, ছোট ছোট ঋণ নিয়ে কিন্তু অনেকেই বড় হয়ে গেছে, সেই উদাহরণটা কিন্তু অনেক বেশি। আর আমাদের প্রকল্পগুলো কিন্তু আপনি ইমিডিয়েট কোনো রেজাল্ট সহজে দেখবেন না। ছোট একটা প্রকল্প ছিল এটিডিপি আমাদের চট্টগ্রামে, ওটা শুধু কৃষক প্রশিক্ষণ দিতে, বলতো ঘাস চাষের পটেনশিয়ালটা বুঝে তা বায়োগ্যাস তখন। তো এটাতে আমরা প্রশিক্ষণে অনেকেরই নিলাম, কিন্তু সে সময় কিছু পাই না। এখন চট্টগ্রামের যে কর্ণফুলীতে হাজার হাজার খামার গড়ে উঠছে, ওই যে একটা ছোট প্রকল্প শুধু প্রশিক্ষণ দিয়েছে আর উদ্বুদ্ধ করেছে, সেটা কিন্তু এখন সেটা রিফ্লেক্টটা পড়ছে। আমাদের এখন যে এলডিডিপি কাজ করছে, এখানে কিন্তু এখন মডার্নাইজেশান, তারপর ট্রান্সফরমেশান, তারপরে প্রোডাক্টের ডাইভার্সিফিকেশান। এখন বলছে, এখন অনেকে এটার বুঝছে না, কিন্তু এটা কিছুদিন পরে, 7-8 বছর পরে বা তারও পরে দেখবে যে ওরা এই কাজটা শুরু করে দিয়েছিল। আরেকটা কথা বলি, অষ্টগ্রামের পনির, এটা কিন্তু সে ব্রিটিশ আমলে তাদের প্রয়োজনে এটা কুটির বাড়ি ছিল, সেখানে তারা শিখিয়েছে, সেটা কিন্তু এখনও আছে, সেটা কিন্তু স্কুইজ করছে না, আরও সম্প্রসারিত হচ্ছে। সুতরাং এই সমস্ত প্রকল্পের ইম্প্যাক্ট আছে এবং এই ইম্প্যাক্টটা দীর্ঘমেয়াদী। এখান থেকে অনেক বড় উদ্যোক্তা বেরিয়ে আসবে।
প্রতিটা প্রকল্পের কিন্তু কমপ্লিমেন্ট, মানে লেগে থাকতে হবে। বার্তা হচ্ছে লেগে থাকতে হবে এবং সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে। খুব বেশি উচ্চাবিলাসী হওয়া যাবে না, হঠাৎ করে উচ্চাবিলাসী হওয়া যাবে, একটু ঝুঁকি বাড়বে নিশ্চয়ই। জনাব মোহাম্মদ সেলিমউদ্দিনের কাছে একেবারে প্রতিপাদ্যে চলে আসবো। যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেখানে প্রাণী সম্পদে ভরবো দেশ যে কথা বলছি সেটা দেশীয় চাহিদা এবং আন্তর্জাতিক জায়গায়। এখানে নতুন প্রযুক্তি, বিশেষ করে আমরা বিশ্বব্যাপী, বাংলাদেশেও দেখছি যে প্রযুক্তির নিত্য নতুন প্রযুক্তি সংযুক্ত হচ্ছে। আমরা কি সেই জায়গায় সময়ের সাথে প্রযুক্তি নির্ভর হতে পারছি কিনা, সেই প্রযুক্তিকে ট্রান্সফার করতে পারছি কিনা, এবং মার্কেট ভ্যালু চেইনের কথা বলি বা সাপ্লাই চেইনের কথা বলি, সেখানে আসলে প্রযুক্তি নির্ভরতাকে আনতে পারছি কিনা? না, আসলে স্মার্ট শব্দটার অর্থ কী? এটা হলো এখানে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের প্রচুর কাজ হবে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কাজ হবে, এখানে প্রচুর আধুনিক যন্ত্রপাতি ব্যবহার হবে, রিমোটলি আপনি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার কাছে তথ্য বাজার সম্পর্কে, প্রযুক্তি সম্পর্কে হাতের নাগালে থাকবে এবং আপনি তথ্যটা আপনার কাছে স্পষ্ট থাকবে। সুতরাং এই জায়গায় আমাদের চ্যালেঞ্জ কি? আমাদের চ্যালেঞ্জ হলো, একজন খামারি যখন প্রথমে করে নিশ্চয়ই তার প্রশিক্ষণ নেবে, কিছু ফান্ডিং জোগাড় করবে। আমাদের কাজ হলো যে তাকে প্রশিক্ষণ দেওয়া, অনেক সময় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে তাকে লিঙ্ক আপ করে দেওয়া। 2 নম্বর, আমাদের কিছু কিছু প্রকল্পে আমরা উপকরণ সহায়তা দিই, সেটা বেশি না। আপনি যেটা বলছিলেন, হঠাৎ করে কেউ যদি অসুবিধায় পড়ে, আমরা কোভিডকালে প্রায় 6 লক্ষ খামারিকে প্রায় 703 কোটি টাকা আমরা প্রণোদনা দিয়েছি। তার মানে সরকার টাইম টু টাইম পরিস্থিতির গভীরতা বিবেচনা করে এই ধরনের কিন্তু কাজকর্ম করে থাকে, সাপোর্ট করে থাকে। বড় সমস্যা আমি যেটা মনে করি সেটা হলো যে মার্কেটটা রিড করতে পারা। কারণ আপনি প্রশিক্ষণ নিলেন, ব্যাংক থেকে ফাইন্যান্স করলেন বা নিজের টাকা পয়সা নিয়ে নামলেন, আপনি উপকরণগুলো সোর্সিং করতে হবে। যেমন যে ডে ওয়ান চিকটা কোত্থেকে নিবে, মুরগির খাবারটা কোত্থেকে নিবে, সেটা মানসম্মত কিনা, কিংবা গরুর বাছুরটা সে কোন জাতের গরু সংগ্রহ করবে, কোন বাজার থেকে করবে, কোন সাইজের করবে, কোন মার্কেটের জন্য টার্গেট করবে, সেটা কি দুধের জন্য করবে নাকি নেক্সট কোরবানির জন্য করবে, এইগুলো তার মধ্যে কিন্তু ক্লিয়ার একটা টার্গেট বা লক্ষ্যমাত্রা থাকতে হবে। এই আন্ডারস্ট্যান্ডিংগুলো দিনের শেষে ওটাই মার্কেটে তাকে এটা বিক্রি করে লাভবান হতে হবে। সুতরাং মার্কেট সম্পর্কে তাকে একটা পরিষ্কার ধারণা পেতে হবে এবং সেই ক্ষেত্রে যারা ওই ব্যবসায় জড়িত আছে তাদের সাথে পরামর্শ করা, আমাদের সাথে তো এক ধরনের পরামর্শ সবসময় করতে পারে। এখানে স্মার্ট বাংলাদেশের মানে এইখানে কম্পোনেন্ট হলো তার কাছে যাতে এই প্রযুক্তি, উপকরণ, ইনফরমেশনগুলো অ্যাভেলেবেল থাকে, আপডেটেড থাকে, এবং আমরা যারা সরকারের সেক্টরে আছি আমরা যাতে প্রোঅ্যাক্টিভ হয়ে তাদের কাছে তাদের চাহিদা বুঝে রিচ করতে পারি। সে যাতে কানেক্টিভিটি আমার কাছে আসার আগে আমি যাতে তার কাছে যেতে পারি। এইটাই আমাদের এখন বর্তমানে আমরা আমাদের কর্মকর্তা কর্মচারীদেরকে সবসময় বলছি যে তুমি তার কাছে রিচ করো, সম্ভাব্য মানে তোমার ক্লায়েন্টদের কাছে, সম্ভাব্য কনজিউমারের কাছে। এটা গেল একটা। আরেকটা হলো চ্যালেঞ্জ হলো যে মার্কেটে আমাদের বিশাল বক্তা শ্রেণী আছে, তারা সঙ্গত কারণেই বক্তারা সবসময় কম প্রাইসে ভালো প্রোডাক্ট চাইবে। তো আমাদের প্রাইভেট সেক্টরকে এটা এখন কাজ করতে হবে, কারণ এতদিন মানুষ একটা মাংস খেত, এখন সেটা না, এখন সে মাংসের কোয়ালিটিও দেখে, মূল্য দেখে। অর্থাৎ কোয়ালিটি জিনিসটা এতদিন মাথায় হয়তো তার আসে নাই, কিন্তু এখন এই যে কোয়ালিটি দেখছে এবং মূল্যটা কন্টিনিউয়াসলি চেক করছে, অনলাইনে কিনছে, এটা কিন্তু একটা বড় পরিবর্তন। সুতরাং আমাদের প্রাইভেট সেক্টরকে, আমাদের যারা এখন বড় বড় বিজনেস করছে, আপনি বলছেন যে ছোট প্রযুক্তি, প্রাইভেট সেক্টর বড় বড় কিছু প্রতিষ্ঠান আছে ইন্টারন্যাশনালি মোস্ট অ্যাডভান্স প্রযুক্তিগুলো কিন্তু তারা ব্যবহার করছে। কাজেই এখানে বড়দের জন্য তারা যেমন খুবই আপডেটেড, আবার ছোটদেরকে ওটা দেখে আবার উৎসাহিত করছি না, কারণ তাকে বলছে তুমি প্রথমে শিখো, মার্কেটটা স্টাডি করতে শিখো, প্রোডাক্টটা স্টাডি করতে শিখো, মার্কেট ডিমান্ডটা পড়তে চেষ্টা করো। কারণ আমরা এখানে প্রাইসের ক্ষেত্রে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, সেটা আমরা বলছি। যেমন পশুখাদ্যের বেলায় বলছি যে লোকজনকে তুমি ফুডের কম্পোনেন্ট যেটা আছে দানাদার খাদ্য থেকে তুমি আস্তে আস্তে সরে যাও, তুমি সবুজ ঘাস যেটা আমাদের দেশে উৎপাদন করার সুযোগ আছে, আমরা তাদেরকে উন্নত জাতের ঘাসের চারা দিচ্ছি যাতে সে, কিংবা সাইলাস বলতেছি আমরা, সেটার উপর যাও। দানাদার খাদ্য কিন্তু কিছু দানাদার আমাদের ইম্পোর্ট করতে হয়, কিছু যেমন সয়াবিন। তো আমরা বলছি ভুট্টাতে বাংলাদেশে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। আচ্ছা, প্রয়োজনটা হলো ফিড ইন্ডাস্ট্রির, কিন্তু কৃষিখাতের এই পুটটা এখন
হিউজ প্রোডাকশন, একসময় পুরোটা ইম্পোর্ট হতো, এখন বলতে গেলে খুব কম পরিমাণে। সুতরাং এই সেক্টরগুলো একটার কারণে কিন্তু আরেকটা সেক্টর এগিয়েছে। সুতরাং স্মার্ট বাংলাদেশের বড় কথা হলো যে ইনফরমেশন শুড বি অ্যাভেলেবল এবং ভেরি ট্রান্সপারেন্ট এবং ভেরি নিয়ার টু ইউ। এবং সেই অনুসারে সার্ভিসগুলো আপনি যেটি বলছেন যে পুরো প্যারাডাইম শিফট, অর্থাৎ সার্ভিস চলে যাচ্ছে এখন আসলে গ্রহীতার কাছে, ক্লায়েন্টের কাছে। আমরা তাকে বলছি, আমাদের কমিটমেন্ট হলো তাকে একটা রিজনেবল প্রাইসে, আমি বলছি না যে কম প্রাইসে, একটা লজিক্যাল প্রাইসে তাকে বেটার পণ্য, মানসম্মত পণ্য দেওয়া, এবং এখানে পরস্পরের কাছে দায়বদ্ধ থাকবে। একজন কনজিউমার যখন সে ভালো প্রোডাক্টের জন্য ভালো প্রাইস দিবে, একই সাথে আমাদের যারা প্রাইভেট সেক্টর বা উৎপাদক শ্রেণী আছে তারাও কমিটেড থাকবে যে আমি একটা ভালো প্রোডাক্ট দেবো কনজিউমারকে, এবং সেটার একটা গ্লোবালাইজেশন মার্কেটও আমি ঢুকবো। একই সাথে লোকাল মার্কেট না, নট অনলি ওনার টার্গেট থাকবে, কারণ বিজনেস পার্সনদের তো টার্গেট থাকে প্রথমে লোকাল মার্কেট, তারপর আরেকটু বড় হয়ে এক্সপোর্ট মার্কেট, গ্লোবাল মার্কেট। তো একসময় তারা বড় ব্র্যান্ড যদি তৈরি করতে পারে, মানুষ 10 টাকা জিনিস 50 টাকা দিয়েও কিনবে ব্র্যান্ডের কারণে। সুতরাং আমরাও চাচ্ছি যে বাংলাদেশ লক্ষ্যটা তৈরি হোক। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরাও স্বপ্ন দেখি বাংলাদেশের, বিশেষ করে প্রাণী সম্পদ খাতে গ্লোবাল ব্র্যান্ড নিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে, বিশ্ব বাজারে নিশ্চয়ই এগিয়ে যাবে। তার জন্য প্রয়োজন রয়েছে সরকারি বেসরকারি খাতকে আরও এগিয়ে আসা, সহজ করা, নীতি সহযোগিতা, প্রণোদনা, এবং যেই জায়গাগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন যে বেসরকারি খাত এগিয়ে যাবে, সরকার সেখানে সহযোগিতা করবে। এই আস্থার জায়গাটি যদি তৈরি হয়, নিশ্চয়ই সামনের দিনে অপার সম্ভাবনা দেখাবে আমাদের এই প্রাণী সম্পদ খাত। সবাইকে ধন্যবাদ যারা ছিলেন আজকের নিটোল টাটা বিজ ট্রেন্ডসে আমাদের সাথে। ধন্যবাদ।